হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে রবিবার। ঘড়িতে এখন বাজে ওই সকাল 8টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। কি বলতো, আজকে সকালটা না একটু দেরি করে শুরু করা হয়েছে। ওই যে কালকে জানিয়েছিলাম না পাড়াতে খিচুড়ি খাওয়া ছিল, তো ওখান থেকে সমস্ত কিছু মিটিয়ে আমার হাজব্যান্ড দেরি করে এসেছে। আমরা মোটামুটি ওই 10:30 11:30 নাগাদ চলে এসেছি, কিন্তু হাজব্যান্ডের আস্তে আস্তে 11:30। আর তারপরেই ঘুমোতে ঘুমোতে সেই 12টা বেজে গেছিল। আর উঠতেও আজকে সকালটা অনেকটাই দেরি হয়ে গেছে। যদিও বা আজকে পুজো দেওয়ার ব্যাপারটা ছিল না বলে সময়টা কিন্তু অনেকটাই মেকআপ করতে পেরেছি। ওই দিয়ে কিন্তু জানো তো সকালে উঠে চাটা খাওয়া হয়ে গেছে। আর তারপরেই এদিকে একের পর এক ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। চাটা খেয়েই জামা কাপড়গুলো মেলেছি, কারণ উঠে দেখছি কি যে হাজব্যান্ড বসে রয়েছে চা খাওয়ার জন্য, তাই আগেই চাটা করে নিয়েছি। আর ওদিকে জামা কাপড়গুলো মেলে হাজব্যান্ড ওইদিকে বাজারে বেরিয়ে গেছে, আমি এদিকে ঘরদোরগুলো একের পর এক গুছিয়ে নিচ্ছি। ওইদিকে বাচ্চারা তো শুয়ে রয়েছে, তাই আগে করে এই ঘরটাই পরিষ্কার করে নিচ্ছি। কয়েকদিন করে দুপুরের জামা কাপড়গুলো আর ভাঁজ করা হয় না বলে পরের দিন সকাল করে কিন্তু এগুলো ভাঁজ করে নিচ্ছি। আর এখন দেখো জায়গা মতন সমস্তটা গুছিয়ে রাখছি। আমাকে রিফা অফিসিয়াল চ্যানেল থেকে নাজিরা কমেন্ট করেছে। নাজিরা লিখেছে, দিদিভাই আমি নাজিরা বলছি, এটা আমার মেয়ের চ্যানেল। খুব ভালো লাগলো। তুমি কি আমাকে চিনতে পেরেছো? কেন চিনতে পারবো না, একদম তোমাকে চিনতে পেরেছি গো। আমার দুদিন ধরে শরীরটা ভালো ছিল না, তাই তোমার ভিডিও দেখতে পারিনি। তুমিও তো দুদিন ধরে ভিডিও দিচ্ছিলে না। আজকের ভিডিওটা ফুল ওয়াচ করে নিলাম, লাইক দিয়ে শেষ করলাম। দারুণ লাগলো ভিডিওটা। আমি তোমার সব সময় সাথে আছি, সাথে থাকবো। কালকের ডাব চিংড়িটা দারুণ ছিল। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে তোমরা আমার পাশে থেকো, তাহলে আমার চলার পথটা অনেকটাই কিন্তু এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসাতে। ওইদিকে তো আমার শ্বশুরমশাইয়ের ঘরটা গোছানো হয়ে গেছে, আর এখন সোজা চলে এসেছি আমার ঘরটা পরিষ্কার করে নিতে। ওইদিকে বাচ্চারা কিন্তু সবাই উঠে পড়েছে, তাই এখন বিছানাটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তার আগে উঠেই মশারিটা খুলে নিলাম। আর আমরা জানো তো সারা বছরই মশারি টানিয়ে শুই, সেই জন্য প্রতিদিন এই মশারি টানানো আর খোলার একটা ঝামেলা থাকে। আর মশারিটা খুলে তারপরে জানলাটা খুলে নিয়েছি। আর এখন দেখো বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। কালকে রাত্রে বিছানা চাদরটা আবারও করে চেঞ্জ করেছি। আমার যে অরেঞ্জ কালারের বিছানা চাদরটা ছিল, মাঝখানে না একটা ফুটো ছিল। আর এই যে তোজো রয়েছে, এখন দুষ্টুমি করতে করতে মাঝখানের চাদরটা অনেকটাই ছিঁড়ে দিয়েছিল, তাই জন্য কালকে রাত্রিবেলায় বিছানা চাদর চেঞ্জ করে নিয়েছি। সেই জন্য আজকে কিন্তু বিছানা একদম অন্যরকম চাদর। আবারও কিছুদিন বাদে চেঞ্জ করতে হবে, সব ধোয়া কাচা করতে হবে। আর ওইদিকে দুটো ঘর গোছাতে গোছাতে আমি কিন্তু রান্নাঘরেও সোজা চলে এসেছি, কারণ এদিকে বাজার হয়ে গেছিলো। আর আজকে সকালবেলা হাজব্যান্ড জিজ্ঞেস করছিল কি খাবে, চিকেন বা মাটন কিছু নিয়ে আসি। ও প্রথমে মাটনই বলেছিল, আমি বললাম না আর মাটন খাবো না। কি বলো তো, টানা অনেক দিনই মাংস খাওয়া গেছে, কিন্তু অনেক দিন মাছ খাই না। তাই আজকে বলেছি বাজার থেকে মাছ নিয়ে আসবে, তাই নিয়ে এসেছিল আজকে বোয়াল মাছ আর তার সাথে চিংড়ি মাছ। আমাকে মানসীর ব্লগ চ্যানেল থেকে মানসী কমেন্ট করেছে। সে লিখেছে, দিদিভাই তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ মানসী, এইভাবে তুমি আমার চলার পথে সবসময় থেকো। আর ওইদিকে দেখো সমস্ত মাছগুলোকে ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তারপরে নুন হলুদ আর বোয়াল মাছ যেহেতু ফাটে, তাই জন্য একটু কিন্তু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি বেশ কিছুটা সময়ের জন্য। আসলে আজকে বোয়াল মাছটা না ওই পাকা বোয়াল মাছ ছিল, মানে অনেকটা বড় ওজনের বোয়াল মাছ ছিল। আর এই মাছগুলো না একটু বেশ কিছুক্ষণ ধরে নুন হলুদ মাখিয়ে রাখলে ভালো করে মশলাটা ভিতরে ঢোকে। আর এখন যেহেতু হাজব্যান্ডের পুজো দেওয়ার সময় চলছে কয়েকদিন ধরে, তাই কাটাকুটিটা আমাকেই করে নিতে হচ্ছে, নাহলে তো সময়ের সাথে কুলিয়ে উঠতে পারবো না। আর যেহেতু চিংড়ি মাছ এনেছে, তার সাথে তো প্রথমেই তোমাদের দেখালাম লাউ এনেছিল, তাই লাউটাকে ভালো করে কেটে নিচ্ছি। আর্ধেকই লাউ বানাবো আজকে, কারণ লাউ কি বলতো, গোটা লাউ করলে আবার ফ্রিজে তোলা হয়ে যাবে, তাই ভাবলাম অর্ধেকটাই বানাবো, সবাই খেয়ে নিতে পারবো। আর আজকে লাউ চিংড়িটা কিন্তু একদম অন্যরকমভাবে করব, কারণ আমি সবসময় লাউ চিংড়িটা কোনো রকম মশলা ছাড়াই করি। কিন্তু আজকে ইউটিউবে দেখলাম লাউ চিংড়িতে কিন্তু একটু আদা জিরে আর তার সাথে ধনে বাটা দিলে টেস্টটা কিন্তু অন্যরকম আসে। তাই আগে সমস্ত মশলাটা কিন্তু আমি হাতে বেটে নিলাম নোড়াই করে। আর তারপরে দিয়ে কড়াই বসিয়ে মাছগুলো একের পর এক ভেজে নিচ্ছি। আর তারপরে মশলা কষিয়ে লাউ চিংড়িটা করে নেব। আমার এই ব্লগ চ্যানেলে অনেক বন্ধুরা আছো যারা প্রতিদিনের আমার রান্নার ভিডিওটা দেখতে ভীষণ পছন্দ করো, তাই চেষ্টা করি সবসময় রান্নার ভিডিওটা একটু ডিটেলিং ভিডিও দিতে, সাথে মুখেও কিছুটা বলে দিই। ওইদিকে মশলাটা কষিয়ে আমি কিন্তু এইদিকে লাউটা এবার ভালো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আমিও যদি বা হাজব্যান্ডের মতন কিন্তু অত ভালো করে লাউটা কাটতে পারি না, ও কিন্তু আরও ঝিরিঝিরি করে কাটে আর খুব সুন্দরও কাটাকুটিটা করে।
যতটা পেরেছি ততটাই করার চেষ্টা করেছি। আর এদিকে আরেকটা কড়াই বসিয়ে মাছগুলোকে একের পর এক ভেজে নিচ্ছি। আমাকে কালকের ব্লগে চিরাশ্রীদি কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে তোমার শাখাটা খুব সুন্দর হয়েছে, কত প্রাইস নিয়েছে গো? আমার এই শাখাটা ওই 500 কি 550 টাকার মতন নিয়েছিল, জানো তো, মানে ওই বার্গেনিং করে 500তে মনে হয় পেয়ে গেছি, তার সাথে পলাটাও পরেছিলাম। আর অনামিকা আমাকে কমেন্ট করেছে, অনামিকা লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, আমিও খুব ব্যস্ত ছিলাম পুজো ভাইফোঁটা নিয়ে। হ্যাঁ গো, সকলেই কিন্তু ওই সময়টায় ব্যস্ত থাকে, যার জন্য আমি সেরকমভাবে কখনো ভিডিও শেয়ার করিনি ওই ব্যস্ততার মধ্যে। এখন যেহেতু সমস্ত কিছু শেষ হয়ে গেছে, তাই আবারও করে ভিডিও দেওয়া শুরু করছি প্রতিদিন। আর ওইদিকে লাউটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, আর ওপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। এখন না এই শীতে, মানে শীত যদিও বা পড়েনি, কিন্তু এই সিজনে কিন্তু ধনেপাতার স্মেলটা খুব ভালো লাগে। আর সমস্ত রান্নাই আমি অল্প অল্প করে দিই, তাতে না খুব ভালো লাগে গন্ধটা, আর খেতেও বেশ স্বাদ আসে। আর ওইদিকে মাছ ভাজতে আজকে যে আমার কত সময় লেগেছে, এই 8 পিস মাছ ভাজতে বলতে পারো আমার আধ ঘন্টা সময় লেগে গেছে। অন্য অন্য মাছ হলে কিন্তু এতটা সময় লাগে না, একসাথে অনেকগুলো দিয়ে দিতাম, কিন্তু যেহেতু বোয়াল মাছ তাই ধীরে ধীরে ঢাকা চাপা দিয়ে ভাজতে ভাজতে অনেকটাই সময় লেগে গেছিলো। আর এই যে বোয়াল মাছের জন্য আলুগুলো ভেজে নিলাম। আর এদিকে যেহেতু পাকা বোয়াল, সে কারণে কিন্তু বোয়াল মাছটা একটু পেঁয়াজ আদা রসুন দিয়েই করবো। আর বোয়াল মাছ একটু কিন্তু এরকম পেঁয়াজ আদা রসুন দিয়ে করলেই ভালো লাগে। প্রথমে ভেবেছিলাম কি বোয়াল মাছের একটু ভাপা করব, কারণ আমার শাশুড়ি মা একটা রান্না করতো কাতলা মাছ, মানে সব রকম মশলা দিয়ে, যেমন আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে ম্যারিনেশন করে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা মতন রেখে দিত, তারপর ওটা কড়াইতে দিয়ে একদম ঢাকা চাপা দিয়ে ভাবে ভাবে ওটা করতো। প্রথমে ভেবেছিলাম এই মাছটা ওইভাবে করব, কিন্তু হাজব্যান্ড বললো এই মাছটা তুমি যদি ভেজে না করো তাহলে কিন্তু খেতে টেস্ট লাগবে না। তাই এই মাছটা কিন্তু একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে রান্নাটা করে নিয়েছি। আর এদিকে রান্নাবান্না শেষে এখন রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমাকে মমতাদি কমেন্ট করেছে, দিদি লিখেছে না গো দিদিভাই আমি তোমাকে ভুলিনি, এখন ছট পুজো একটু বিজি আছি, আসলে আমি তো বাঙালি নই, আমি বিহারি। ভিডিওটা খুব সুন্দর হয়েছে, ভালো থেকো, তুমি খুব ভালো থেকো, আর তোমাদের এই উৎসবটা তুমি খুব আনন্দ করে কাটিও, কারণ প্রতিটা জাতিরই কিন্তু এক এক রকমের উৎসব, সবার উৎসব যেন সবাই ভালো মতন সুস্থভাবে কাটায়, এটাই কিন্তু সবার কাছে কাম্য। আর তুমি যে এত ব্যস্ততার মাঝেও আমার ভিডিও দেখেছো, সাথে এত সুন্দর একটা কমেন্ট করেছো, তার জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার চলার পথে সব সময় থেকো। আর এই তো দেখো কথা বলতে বলতে রান্নাঘরের সমস্ত কাজই কিন্তু প্রায় কমপ্লিট আমার হয়ে গেছে। আসলে এই মাসের কয়েকটা দিন না সত্যি বলতে কাজকর্ম করতে সেরকমভাবে ইচ্ছেই করে না, মনে হয় একটু শুয়ে থাকি একটু বসে থাকি, কিন্তু সংসারে যখন একা হয়ে যায়, মানে সংসার যদি একার থাকে তখন কিন্তু সমস্ত কাজই আমাদের সুবিধে মতন গুছিয়ে করতে হয়। আর কি বলতো, সুবিধে মতন বলতে আমি না যখন রান্নাঘরে আসি তখন রান্নাঘরের কাজ ছাড়া আমি অন্য কোথাও যেতে পারি না, মানে সমস্ত কাজ কমপ্লিট করেই তারপরে অন্য কাজে হাত দেবো। আসলে কি বলতো, আমাদের মতন গৃহিণীরা সংসারটাকে এতটাই ভালোবাসি যে নিজের কঠিন পরিস্থিতি থাকা সত্ত্বেও সংসারের কাজগুলো একের পর এক সুন্দরভাবে করে নেওয়ার চেষ্টা করি। কষ্ট কিন্তু হাজারো হচ্ছে আমার, কিন্তু তবুও সংসারের কাজগুলোকে সুন্দরভাবে পরিপাটি করে রাখার বা করার সব সময়ের জন্য চেষ্টা করি। আমাকে প্রতিভা কমেন্ট করেছে, প্রতিভা লিখেছে না ডিয়ার তোর ভিডিও দেখিয়ে ইন্সপায়ার হই, তোর ভিডিও দেখার নেশা হয়ে গেছে, যারা দেখছে তারা সবাই হয়তো একমত হবে আমার কমেন্টের সাথে, আমি ভুলিনি তোকে, সাবস্ক্রাইব করেছি তাই নোটিফিকেশান এসেই যায়, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমার সাথে থাকিস আমার পুরো চলার পথে, যাতে সবসময় তোদের আমি পাশে পাই, এইটাই তোদের কাছে আমার কাম্য। আর এই যে ভিডিও ক্লিপটা দেখছো, এইটা কিন্তু বেশ কিছুদিন আগের, ওই যে আগের দিন বলেছিলাম না আগের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিল, যার জন্য দিইনি, কারণ আজকে আমার ক্ষমতা নেই এত কিছু আবার কাচাকুচি করার, মানে রান্নাঘরের এতটা কাজ মিটিয়ে এসে আবার কাচাকুচি করা। সুস্থ থাকলে কাজগুলো করতে কোনো কষ্ট হয় না, কিন্তু এরকম শরীর খারাপের দিনে না আমি এক্সট্রা কাজ কমই করি, যতটা সংসারের কাজ করার দরকার ততটুকুই করি, বাকিটুকু কিন্তু আমি জমিয়ে রাখি পরের জন্য, সুস্থ হলে তারপরে ধীরে ধীরে সমস্তটাই করে নেওয়ার চেষ্টা করি। আমাকে ঝিলি কমেন্ট করেছে, ঝিলি লিখেছে ঠিক বলেছো গো দিদিভাই, মাসের এই সময়টা মেয়েদের শরীরটা খুবই কষ্ট হয়, আমার তো খুবই কষ্ট হয়, কারণ আমার হাজব্যান্ড সকালে ডিউটিতে যায় ফেরে অনেক রাত্রে, তাই সারাদিন সংসারের কাজ আর ছোটো মেয়ে সামলে এই সময় তো আমি আর পেরেই উঠি না, কিন্তু আমাদের মেয়েদের তো সব কিছুই সামলে রাখতে হবে। ভালো থেকো সবাইকে নিয়ে, তুমিও খুব ভালো থেকো সুস্থ থেকো।
আর তোমার পুচকুকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর মিতালি দি আমাকে কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা। সত্যি শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। ভালো থেকো, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদি, তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, আর এখন একের পর এক মেলে দিয়েছিলাম। মানে সকালে যেগুলো মেলে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়েছি, আর তারপরে এখন যেগুলো কেচে দিয়েছি সেগুলো মেলে দিচ্ছি। আসলে আমাদের বাড়িতে জায়গাটা অনেক বড়, তো তাই কাঁচা ধোয়া করে মেলতে কিন্তু অসুবিধে হয় না। আর এইদিকে দেখো চাদরটা মেলে দিলাম, কারণ চাদরটা একটু হাওয়া লাগলেই শুকিয়ে যাবে, তাই বেশি একটা রোদে দিলাম না। আর যেগুলো একটু ভারী কিছু রয়েছে, মানে বেশিরভাগটাই বলতে পারো তোদের জামা কাপড়, হাজব্যান্ডের কিছু জামা কাপড় আর আমার একটা জামা ছিল, সেগুলোকে এই সাইড করে মেলে দিয়েছি। এদিকে রোদের তাপটা না এই দুপুরের পর থেকে খুব ভালো আসে, সেই কারণে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আর দেখো কার্তিক মাস পড়ে গেছে, এখনও কিন্তু ঠান্ডার কোনো চিহ্নই নেই, এত গরম লাগে। আমাদের বাড়িতে তো এখনও দুবেলা কন্টিনিউ এসি চালিয়ে শুতে হয়। আসলে কি বলতো, কোনো কিছু আসবে আসবে সেটার মজাই আলাদা। এই যে ঠান্ডা আসবে, শীত পড়বে, সেটার আনন্দটাই আলাদা। শীত পড়ে গেলে তার আর গুরুত্ব বোধহয় কেউ দেবে না। তাহলে বন্ধুরা আজকে লাঞ্চ করে পর্বটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।